আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। 2024-এর উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশের যে পারফরমেন্স ছিল, যেখানে বাংলাদেশ শেষবার খেলেছিল এবং সাফের চ্যাম্পিয়নও হয়েছিল, সেই আসরের প্রথম ম্যাচটার কথা আপনাদের মনে আছে কিনা? পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশ বেশ স্ট্রাগল করে তারপর কিন্তু তারা মোটামুটিভাবে সার্ভাইভ করে গিয়েছিল এবং গ্রুপের পরবর্তী যে দল ইন্ডিয়া, তাদের সঙ্গে ম্যাচের আগে বাংলাদেশ প্রথম ম্যাচ শেষে মনে হচ্ছিল যে তারা হয়তো এবার সাফ চ্যাম্পিয়নশিপটা জিততে পারবে না, বা ফর্মের খুব একটা নেই, বা অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই। কিন্তু তারপর বাংলাদেশ যেটা করে, ইন্ডিয়াকে অভাবনীয়ভাবে তারা হারিয়ে দেয় গ্রুপ স্টেজে। 3-1 গোলে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিল এবং সেখান থেকেই বাংলাদেশের টার্ন অ্যারাউন্ডটা কিন্তু শুরু হয়ে যায় এবং সেই সাফ চ্যাম্পিয়নশিপটা বাংলাদেশ জিতে যায়। উপর্যুপরি দুইবার উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ দখল করে নিতে সক্ষম হয়, বাংলাদেশের নারীরা। এবং আবারও 2026-এ এসে এরকম একটা সমীকরণের মুখে বাংলাদেশ আসে, যেখানে প্রথম ম্যাচটা মালদ্বীপের সাথে 4-2 গোলে জেতার পরও অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা বাংলাদেশের এই দলটাকে নিয়ে হয়েছে, কারণ তাদের পারফরমেন্স আসলে খুব একটা ভালো হয়নি। তাদের ওভারঅল কেমিস্ট্রির কথা যদি বলি, তাদের ওভারঅল ফিনিশিংয়ের যদি কথা বলি, তাদের মিডফিল্ড বা ডিফেন্সিভ অ্যাট্রিবিউটসের জায়গা থেকে যেই পারফরমেন্স দেওয়ার কথা, সেই আপ টু দ্য মার্ক পারফরমেন্স কিন্তু বাংলাদেশের মেয়েরা দিতে পারেনি প্রথম ম্যাচটায়, যে কারণেই একটা আলাদা রকম শঙ্কা এই ভারত ম্যাচের আগে তৈরি হচ্ছে। ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশে আজকের ম্যাচ এবং গ্রুপ স্টেজেরই ম্যাচ এটা, এবং এই ম্যাচটাই আসলে বলে দেবে যে গ্রুপ চ্যাম্পিয়ন কারা হতে চলেছে। ইন্ডিয়ার জন্য শুধুমাত্র একটা ড্র হলেই চলে, এবং জিতলে তো ডেফিনেটলি তারা চলেই যাবে সেমিফাইনালে অ্যাজ গ্রুপ চ্যাম্পিয়ন্স। বাংলাদেশও সেমিফাইনাল সিল করে ফেলেছে মালদ্বীপসকে হারিয়ে, তবে এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে। এবং অপর গ্রুপে অর্থাৎ গ্রুপ এ তে যে সবচেয়ে শক্তিশালী দল আছে নেপাল, তাদের এগেনস্টে সেমিফাইনালটা অন্তত বাংলাদেশ অ্যাভয়েড করতে পারবে যদি আজকে ইন্ডিয়াকে বাংলাদেশ হারাতে পারে। বাট হারাতে পারবে কিনা সেই প্রশ্নের জবাবটাই তো আমরা এই মুহূর্তে খুঁজছি। এবং প্রথম যে ম্যাচটা আমরা দেখলাম মালদ্বীপসের এগেনস্টে, সেখানে বাংলাদেশ তাদের বেস্ট পসিবল লাইন আপ নামিয়েছিল বেসড অন ইঞ্জুরির কনসার্নের জন্য যারা যারা 11-এ থাকতে পারেননি। ফর এক্সাম্পল মনিকা চাকমা, তিনি মিডফিল্ডে খেলতে পারেননি ইঞ্জুরির কারণে। শিউলি আজিম, আমাদের সেন্টার ব্যাক, তিনি ইঞ্জুরির কারণে খেলতে পারেননি। সে কারণে বাংলাদেশ তাদের দুজনকে ছাড়া অন্তত স্টার্ট করেছিল। তবে কিছু এক্সপেরিমেন্টেশন হয়েছিল সেই ম্যাচটার মধ্যে। আমরা দেখেছি আনিকা রানিয়াকে সেন্টার ফরওয়ার্ড খেলাতে, আমরা দেখেছি উমহেলা মার্মাকে মিডফিল্ডে খেলানোর একটা পরিকল্পনা রাখতে, যিনি কিনা মোটামুটি আপ অ্যান্ড ডাউন পুরো মাঠ জুড়েই খেলার চেষ্টা করেছিলেন, আর একটু বেশি ইনভলভমেন্ট দেখানোর চেষ্টা করছিলেন। আমরা মমিতা খাতুনের ডেবিউ দেখেছিলাম মিডফিল্ডে, এবং সেই সাথে আমরা শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, তাদেরও পারফরমেন্স দেখলাম। ঋতুপর্ণাই একমাত্র আমার কাছে মনে হচ্ছে যে তার ফেভারিট পজিশনে খেলেছেন, লেফট উইং পজিশনটা, এবং সেখান থেকে বাংলাদেশ যে 4টা গোল দিয়েছে তার মধ্যে 3টা গোলে তারই অ্যাসিস্ট ছিল, এবং এটা অনুমিতই ছিল। সাধারণত ঋতুপর্ণা সবসময় খুব হাইলি কন্ট্রিবিউট করেন বাংলাদেশের জয়ের ক্ষেত্রে। বাট ইন্ডিয়ার এগেনস্টে এই ম্যাচটার আগে বাংলাদেশ যে প্রস্তুতি নিয়েছে, আবারও গোয়াতে তারা সি সাইডে গিয়েছিল, সেখানে খানিকটা রিল্যাক্সেশনের সুযোগ তারা পেয়েছে। এছাড়া খুবই হার্ডওয়ার্ক করেছে মাঝখানের এই 2 দিন। আমার মনে হয় যে ট্রেনিং সেশনগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট ড্রিল এটাই ছিল যে মালদ্বীপ যেভাবে আসলে খেলেছে বা তাদের এগেনস্টে বাংলাদেশের যেভাবে ডমিনেট করার কথা ছিল, তার উল্টো ঘটনা এই জায়গায় হবে। ইন্ডিয়া অ্যাজ আ হোস্ট টিম, এমনিতেই তারা খুব ভালো একটা টিম, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তারা 70-এ আছে, এবং তারা খুব ডমিনেট করারই চেষ্টা করবে বাংলাদেশের এগেনস্টে। সুতরাং এরকম একটা ডমিনেন্ট টিমের এগেনস্টে হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ যারা পাবে, তাদের এগেনস্টে বাংলাদেশের আসলে কি করা উচিত? আমার মনে হয় ডিফেন্সিভলি অ্যাস্টিউট থাকাটা খুব ইম্পর্টেন্ট হবে। আমাদের এশিয়ান কাপ এবং এশিয়ান কাপ আন্ডার-20-র যেই মূল পর্বে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে এগেনস্ট বিগার টিমস, সেই ব্যাপারটাকে অন্তত বাংলাদেশ কাজে লাগাতে চাইবে, এবং আমরা মূলত ওই ট্রানজিশনাল কাউন্টার অ্যাটাকেই হয়তো যাওয়ার চেষ্টা করব। এবং এই ধরনের পরিকল্পনার জন্য আমার মনে হয় পার্সোনালে পরিবর্তন ডেফিনেটলি বাংলাদেশের এই 11-এ প্রয়োজন হবে। আমরা সেদিকে যাব। তবে তার আগে বলে রাখতে চাই, ওভারঅল যদি রেকর্ডের কথা চিন্তা করি, বাংলাদেশ উইমেন তারা 8টা ম্যাচ খেলেছে ইন্ডিয়ার সঙ্গে। সাফ চ্যাম্পিয়নশিপসের কথা যদি বলি হেড টু হেডে, এবং সেখানে 2টো জয় বাংলাদেশের, 5টা জয় ইন্ডিয়ার, এবং একটা মাত্র ম্যাচ ড্র হয়েছিল গ্রুপ স্টেজে। এবং গোল সংখ্যার দিক থেকে কিন্তু ইন্ডিয়া অনেক বেশি এগিয়ে রয়েছে। ইন্ডিয়া টোটাল বাংলাদেশের এগেনস্টে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে 22টা গোল দিয়েছে, বাংলাদেশ দিয়েছে 8টি। তবে শেষ 2টো ম্যাচের কথা যদি বলি, শেষ 2টো ম্যাচ কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছে, অর্থাৎ বাংলাদেশের রিসেন্ট ডমিনেশনটা রিফ্লেক্ট করে বাংলাদেশ ইন্ডিয়ার রিসেন্ট ম্যাচগুলোর মধ্যে, এবং বাংলাদেশ কিন্তু সেখানে সাকসেসফুল হয়েছে। সো আজকের ম্যাচটা নিয়ে যতটাই গত ম্যাচে পারফরমেন্স আমাদের বিলো পার থাকুক না কেন, আমরা আশাবাদী ডেফিনেটলি থাকতে পারি যে বাংলাদেশ একটা আপবিট পারফরমেন্স দিবে। এবং এবারে আমরা 11-এর দিকে চলে যাই, যে স্টার্টিং 11টা বাংলাদেশের কেমন হতে পারে, ইন্ডিয়ার এগেনস্ট আসলে কি কি ট্যাকটিক্যাল পরিবর্তন বাংলাদেশ করতে চাইবে।
আমরা শুরুতেই যদি কিপিং পজিশনে যাই, সেখানে মিলি থাকছেন। আমার মনে হয় পিটার বাটলারকে যারা চেনেন তারা সবাই খুব ভালো মতন জানেন যে বাটলার কোনো সময় তার যে একটা নিজের প্ল্যান, সে প্ল্যান থেকে কিন্তু সরে আসেন না, মানুষজন যাই বলুক না কেন। মিলির পারফরমেন্স রিসেন্ট সময় খুব একটা ভালো যাচ্ছে না, স্পেশালি এশিয়ান কাপ আন্ডার-20 যেই মূল পর্বটা ছিল সেখানের কিছু ব্লান্ডার থেকে শুরু করে ইভেন সাফেরও যে প্রথম ম্যাচটা খেললো সে মালদ্বীপসের এগেনস্টে, সেখানেও আমার কাছে মনে হয় যে আপ টু দ্য মার্ক পারফরমেন্স তার আসেনি। রূপনা চাকমাকে নিয়ে অনেক কথা হচ্ছে যে তাকে আবারও কি 11-এ নিয়ে আসা যায় কিনা। তবে আমার কাছে মনে হয় যে মিলিকেই পিটার বাটলার রাখবেন, কারণ মিলিকে নিয়েই তার একটা স্পেসিফিক স্ট্র্যাটেজি বা প্ল্যান আছে, তাকেই তিনি অ্যাজ নাম্বার 1 দেখতে চান সামনের দিনগুলোতে। সো মিলি তিনি থাকবেন আমাদের গোলবারে। লেফট ব্যাক পজিশনে শামসুন নাহার সিনিয়র, তিনি আগের ম্যাচটাতেও ছিলেন এবং আমার মনে হয় যে শি ইজ দ্য এভার রিলায়েবল ওয়ান। সেন্টার ব্যাক পেয়ারিংয়ে একটা পরিবর্তন আসতে পারে। রিসেন্টলি ক্যাপ্টেন্সি হারিয়েছেন আফিদা এবং প্রথম ম্যাচটাতেও তারই কিন্তু কিছু অফ কালার পারফরমেন্সের কারণে কাউন্টার অ্যাটাক থেকে মালদ্বীপ তারা কিন্তু গোল দিতে সক্ষম হয়েছিল। এবং আমার কাছে মনে হয় যে আফিদার শি ইজ নট আ ব্যাড প্লেয়ার, শি ইজ এ ভেরি গুড সেন্ট্রাল ডিফেন্ডার, বাট জিনিসটা হচ্ছে যে শি ক্যানট টেক হার পজিশন ফর গ্র্যান্টেড। আমার মনে হয় যে তার কিছুটা বিশ্রাম হয়তো প্রয়োজন। তাকে 11 থেকে 1-2 ম্যাচ যদি রেস্ট দেওয়া হয়, সেই ক্ষেত্রে হয়তো তিনি আসলে বুঝতে পারবেন যে তার কি করা দরকার নিজেকে আরও ইমপ্রুভ করার জন্য। সো আজকের এই ম্যাচটা এগেনস্ট ইন্ডিয়া ভেরি বিগ স্টেকস, বাট আমার কাছে মনে হয় যে আফিদাকে এই ম্যাচে যদি ড্রপ করে দেওয়া হয় আমি কিন্তু অবাক হব না। শিউলি আজিম তার জায়গায় চলে আসতে পারেন। কোহাতে কিসকু উইল অলসো প্লে। লাস্ট ম্যাচটা খুব একটা খারাপ খেলেনি, ভালোই খেলেছেন। এবং এভাবে করেই যদি বাংলাদেশ তাদের ব্যাকলাইনটা সাজায়, দ্যাট ওয়ন্ট বি দ্যাট ব্যাড। এবং তারপর যদি আমরা যাই মিডফিল্ডে, সেখানে গত ম্যাচটা আমরা দেখেছিলাম যে মারিয়া মান্দা একাই খেলেছেন মিডফিল্ডে মোটামুটি, তার পাশে মমিতা খাতুন তিনি খেলেছেন, উমেলা মার্মা নিচে নেমে এসে খেলেছেন, বাট ওই মিডফিল্ড ডুয়োটার মধ্যে টিম কেমিস্ট্রির একটা বিশাল বড় অভাব আমরা দেখেছি। সো মনিকা চাকমা যদি ফিট থাকেন তিনি ফিরে আসবেন এই 11-এ মমিতার জায়গায়, এবং আমরা মারিয়া মান্দা এবং মনিকা চাকমার ওই ডিফেন্সিভ ডুয়োটা বা সেন্ট্রাল মিডফিল্ডের যে জায়গাটা, সেই জায়গাটা তাদের ডমিনেট করতে আমরা অন্তত দেখবো। এবং ইন্ডিয়ার সাথে তাদেরকে পাওয়াটা আমাদের খুব জরুরি, নট অনলি অফ দ্য বল তাদের যে প্রেসিং সেটার জন্য, বাট অবভিয়াসলি বলটা যখন তাদের পায়ে থাকে কিভাবে করে ইন্ডিয়ার মিডফিল্ডকে বাইপাস করে আমাদের ফরওয়ার্ডদের কাছে বলটা নিয়ে যাওয়া যায়, ক্যারি করে নিয়ে যাওয়া যায়, সেই কাজগুলো কিন্তু তারা ডেফিনেটলি করতেই পারবেন। এরপরে আমরা আসি উমেলা মার্মার পজিশনটা নিয়ে, তিনি আসলে কি করবেন, তিনি কি মিডফিল্ডেই খেলবেন নাকি কোথায় তার পজিশনটা হতে পারে। প্রথম ম্যাচে আমরা দেখছিলাম যে উমেলা মার্মা তাকে মিডফিল্ডেই পার্ট হিসেবে রাখা হয়েছিল, লেফট মিডে তিনি মোটামুটি ঋতুপর্ণার সঙ্গে এক লাইনে পেছনের দিকে ছিলেন সেই জায়গাটায়। বাট আজকে আমার কাছে মনে হয় 4-2-3-1 ফরমেশনে বাংলাদেশ যাবে এবং সেখানে ওই মনিকা চাকমা এবং মারিয়া মান্দার ওপরে অ্যাটাকিং মিড হিসেবে উমেলা মার্মাকে আমরা দেখবো, যিনি স্ট্রাইকারের পেছনে একটা রোল প্লে করবেন। এবং উমেলা মার্মার বায়ে থাকবে ঋতুপর্ণা চাকমা অ্যাজ ইউজুয়াল। ডান দিকে কি শামসুন নাহার জুনিয়র থাকবেন কিনা, তিনি কিন্তু স্টার্ট করেছিলেন প্রথম ম্যাচটা, এবং আমি প্রথম ম্যাচের প্রিভিউতে বলছিলাম যে শামসুন নাহার জুনিয়রকে প্রয়োজন, বিকজ শি হ্যাজ দ্য পেস, এবং শামসুন নাহার জুনিয়রের ফিনিশিংও আমরা আগে দেখেছি বেশ ভালো। বাট রিসেন্ট সময় একটু অফ কালার আমার তাকে মনে হচ্ছে, তিনি প্রথম ম্যাচটায় একেবারে ভালো করতে পারেনি এবং এই কারণে পিটার বাটলার ওই 45 মিনিট পরে কিন্তু তাকে সরিয়ে দিয়েছিলেন। আজকের ম্যাচে আমার মনে হচ্ছে তিনি হয়তো স্টার্ট করবেন না, স্টার্ট করবেন হয়তো সুরভি আকন্দ প্রীতি, যিনি গোল পেয়েছেন, তার অভিষেক গোল মালদ্বীপসের সঙ্গে ম্যাচটায়। প্রীতির একটা বেস্ট পার্ট হচ্ছে তিনি শুধু অ্যাটাকিং মাইন্ডেড নন, তিনি ডিফেন্সিভলিও কিন্তু তার রাইট ব্যাককে খুব ভালোভাবে হেল্প আউট করতে পারবেন, যেটা আমরা আন্ডার-20 এশিয়ান কাপেও দেখেছি। সো প্রীতির ওই ডিফেন্সিভ ওয়ার্ক রেটটার কারণে আমার কাছে মনে হয় যে প্রীতিকে আমাদের এই 11-এ হয়তো প্রয়োজন হবে। সো প্রীতি আমাদের রাইট মিড বা রাইট উইং এই পজিশনটাই খেলবেন। আর ফরওয়ার্ডে আমার মনে হয় আনিকা রানিয়াকে রাখাই হবে, কারণ তাকে নিয়ে মাত্রই এক্সপেরিমেন্টটা শুরু করেছেন পিটার বাটলার। হি উড ওয়ান্ট টু সি হার আউট, এবং তিনি যদি সাকসেসফুল না হন ফর এক্সাম্পল, সেই ক্ষেত্রে হয়তো সেকেন্ড হাফে আমরা দেখতে পারি যে সাগরিকাকে নামিয়ে দেওয়া হলো, কারণ বাংলাদেশ যদি আসলে ট্রানজিশনাল কাউন্টারে যেতে চায় দে নিড পেস আপ ফ্রন্ট। আনিকা রানিয়ার কিন্তু সেই পেসটা নাই, তার পাওয়ারটা আছে, শি ক্যান বুলি ডিফেন্ডার্স, বাট পেসটা যখন দরকার হবে সেই সময় আমার মনে হয় সাগরিকাকে নিয়ে আসা যেতে পারে। সেকেন্ড হাফে এসে তিনি একটা এনার্জি অ্যাড করে দেবেন এই দলটার মধ্যে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশের আজকের 11টা আপনারা কেমন দেখতে চান, এবং সেই সাথে বাংলাদেশ ট্যাকটিক্যালি কোন জায়গাটায় আসলে আরো সলিডিটি তাদের নিয়ে আসতে হবে। লো ব্লক ডিফেন্সিভ একটা জায়গা থেকে বাংলাদেশ যদি ইন্ডিয়ার সঙ্গে খেলে, তাহলে আমার কাছে মনে হয় সাকসেস পাওয়ার সম্ভাবনা তাদের বেশি। আপনারা কি মনে করেন জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।